সংবিধানে এটা স্বীকার করা হয়েছে যে ছেলে এবং মেয়ে বা নারী এবং পুরুষ এদের সমানাধিকার আছে, সবাই সম মর্যাদা সম্মানের অধিকারী। এটা ওর কাগজে কথাবার্তা এগুলো, এটা আপনার আইনের চোখে বা আইনের ভাষায় এগুলো বলা হয়ে থাকে, বা সংবিধানের পাতায় হয়তো অধিকার সংক্রান্ত বিষয়ে এই ব্যাপারগুলো লেখা রয়েছে। কিন্তু আমরা যদি বাস্তবে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, শুধু আমাদের পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষে মহিলাদেরকে আমরা সত্যিকারই সেই সমান মর্যাদা, সমান যোগ্যতা স্বীকার করতে পারি না। কারণ এই পৃথিবীতে যে সমাজ রয়েছে এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, অর্থাৎ পুরুষের সমাজ থেকে শাসন করবে, এটাই পুরুষের একটা ইচ্ছা। এখন প্রকৃতিগতভাবে পুরুষ একটু মহিলাদের থেকে বলা যায় অনেকটাই উগ্র স্বভাবের। মহিলারা যেমন একটু আমাদের নরম স্বভাবের হয়ে থাকে, তাদের মধ্যে একটু মায়া মমতাটা অনেকটা বেশি, পুরুষদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই। অনেকটা পুরুষদের মধ্যে একটু উগ্রতাটা রয়েছে, অসহনশীলতাটা রয়েছে, ধৈর্য কম রয়েছে, এইসব ব্যাপারগুলো আমরা দেখতে পাই। এবং এই যে একটা প্রকৃতিগতভাবে এই যে একটা ব্যালেন্স দুজনের মধ্যে নেই, নারীর চরিত্র একরকম, পুরুষের চরিত্র একরকম, এই ব্যালেন্সটা আমরা সবসময় দেখতে পাই না। কোথাও সুযোগ পেলে, পুরুষ সুযোগ পেলে তাদের মনের মধ্যে কিছু বিকৃত চিন্তা ভাবনা জেগে ওঠে এবং তারা কুকর্ম করে ফেলে। এবং দেখবেন আমাদের এই খারাপ প্রবৃত্তিগুলোকে কিভাবে কমানো যায় সেই জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। শিক্ষার ব্যবস্থা বলুন, শিক্ষার মাধ্যমে এই সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে সম্মান করা, এগুলো করা হয়েছে। কিন্তু বাস্তবে আমরা সেই পুরুষেরা কখনো কখনো হয়তো আমরা অনেক ক্ষেত্রে খুব খারাপ কাজে জড়িত না হলেও মহিলাদের প্রতি আমাদের মানসিকতাটা এখনো, মহিলাদের প্রতি আমাদের মানসিকতাটা এখনো ঠিকমতো পরিবর্তন হতে পারেনি। আপনি দেখবেন বিভিন্ন হাটে বাজারে, দোকানপাটে, শিক্ষা প্রতিষ্ঠানে, হসপিটালে, রাস্তাঘাটে একটু মহিলা একটু যদি আধুনিক পোশাক পরিচ্ছদ পরে থাকেন, আমরা তার দিকে অন্যভাবে তাকাই। বা কোনো কিছু খারাপ ঘটনা ঘটলে আমরা মহিলাদের দিকে দোষটা আগে দেওয়ার চেষ্টা করি, না ওই মহিলার চরিত্র ভালো না, না ওই মহিলা এরকম পোশাক পরেছিল, এইভাবে আমরা মহিলাদেরকেই দোষারোপ করার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের সমাজে পুরুষদের মানসিকতা। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু এই খারাপ মানসিকতাগুলো আস্তে আস্তে আরো বেশি করে দেখা যাচ্ছে। যেটা আমরা সভ্যতার রাজধানী, উন্নত একটা শহর কলকাতা, যেখানে আমরা এইসব ঘটনাগুলো আশা করতে পারি না, যেখানে নারী এবং পুরুষ সমান তালে পথে হাঁটবে, নারী এবং পুরুষ উভয়কে সম্মান করবে, কলকাতার মতো উন্নত শহরগুলোতে এটা আমরা আশা করতেই পারি, চিন্তার মতো আমরা এই খেটে খাওয়া মুক্ত সূক্ষ্ম মানুষেরা। কিন্তু আমরা যা দেখলাম, আরজি করে যে ঘটনা আমরা যেটা দেখলাম, বা আপনি যদি উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা দেখবেন, দিল্লির মতো ঘটনা দেখবেন, সেখানে মহিলারা নিরাপদ নয়। মহিলাদের উপর এইরকম অমানবিক অত্যাচার দিন দিন যেন বেড়ে যাচ্ছে। এবং এই বেড়ে যাওয়ার অন্যতম কারণ কি বলুন তো, যারা দোষী
সে দোষীদেরকে আড়াল করার চেষ্টা। সে দোষীদেরকে আমরা খুব খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থায় এনে শাস্তি দিয়ে আমরা দৃষ্টান্ত রাখতে পারছি না। আপনার দিল্লিতে যে মেয়েটা গণধর্ষিত হয়েছিল তার বিচার কয়েক বছর আগে বেরিয়েছে। একটা ধর্ষণ কেসের ঘটনা আজ থেকে 10 বছর পর বিচার পাচ্ছে। মানে এটাকে আমরা গুরুত্ব দিই না, বিচার ব্যবস্থার মধ্যে এটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। ঘটনা ঘটেছে এত বড় দেশে খুব একটা এরকম ঘটনা ঘটে, এই হচ্ছে আমাদের বক্তব্য। ফলে এইসব ঘটনাগুলোকে আমরা যখন গুরুত্ব না দিই, দোষীরা যখন সঙ্গে সঙ্গে শাস্তি না পায়, তখন মনে হয় আমাদের সেই সংবিধান, আমাদের সেই বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা কোথায় পড়ে আছে। আপনারা দেখবেন আমাদের এই আরজিকর হসপিটালে যে চিকিৎসক, মহিলা চিকিৎসক খুন হয়েছে, প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য আমাদের সামনে আসছে। এবং এই তথ্যগুলো জোগান দিচ্ছে কে? সরকার বা সরকারের কিছু সংস্থা। প্রথমে যখন ঘটনা সবার সামনে আসে তখন বলা হলো একজন সিভিক ভলেন্টিয়ার এই ঘটনার সঙ্গে জড়িত, সঙ্গে সঙ্গে তাকে ধরা হলো। তারও আগে বলা হয়েছিল এটা আত্মহত্যার ঘটনা, বাড়ির লোককে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে সুসাইড করেছে। তারপরে ওই সিভিকের ব্যাপারটা বলা হলো। তারপরে জানা যাচ্ছে না তার সঙ্গে যারা, তার যে কয়েকজন ক্লোজ বন্ধু আছে যাদের সঙ্গে তিনি রাত্রেবেলা খাবার টাবার খেয়েছিলেন বা একই সঙ্গে প্র্যাকটিস করতেন, তারাও সেই ব্যাপারে জড়িয়ে আছে। তার উপরে আমরা কি জানলাম? তা ওখানকার অধ্যক্ষ ব্যাপারটাতে জড়িয়ে আছে। এখন কি জানতে পারছি? এখন কানাঘুষো শোনা যাচ্ছে যে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, তিনি একটা বিশাল বড় চক্রান্ত খুঁজে পেয়েছিলেন, দেখতে পেয়েছিলেন। একটা মারাত্মক চক্রান্ত তিনি জানতে পেরেছিলেন। এবং পদস্থ কর্মকর্তাদের ভয় ছিল এবং সরকারেরও ভয় ছিল যে এই ঘটনা যদি বাইরে চলে যায়, সরকারের বা প্রশাসনের বা একটা রাজনৈতিক দলের ক্ষতি হতে পারে, অপপ্রচার করতে পারে, তাই তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এটা অনেকে অনুমান করছেন, এটা এখনো কিন্তু তদন্তে বেরোয়নি। সেই অনুমানের কথাটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। একটা মহিলা চিকিৎসক, আমরা যারা গ্রামে গঞ্জে যেসব মহিলারা কাজ করেন, জমিতে ধান চারা টানা, ধান রোয়ার কাজ করেন, তারা কতক্ষণ কাজ করেন? সকাল 8টা থেকে হয়তো দুপুর 2টা অবধি, এখন শুনেছি 4টা অবধি করেন না। তাদেরকেও ছাড় দেওয়া হয়। যারা দৈহিক পরিশ্রম করেন তাদেরও একটু ছাড় থাকে। বা যারা যেসব মানুষগুলো রিক্সা চালান, ভ্যান চালান, তারাও দেখবেন সকাল থেকে দুপুর অবধি রিক্সা বা ভ্যান ট্যান চালিয়ে বা সবজি টবজি বিক্রি করে দুপুরবেলাটা দোকান বন্ধ করে বিশ্রাম নিয়ে আবার বিকেলের থেকে দোকান খোলেন। সাধারণ মানুষের কথা বলছি। একজন চিকিৎসক, এবার চিকিৎসক হতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা মেধা লাগে সেটা বলছি না। একটা ছেলে বা একটা মেয়েকে ডাক্তার করতে গেলে তার পেছনে কত পরিশ্রম, সেই ছেলে বা মেয়ের বা তার মা বাবার পরিশ্রম, টাকা পয়সা কত খরচ হয় আপনারা অনেকে জানেন। যাই হোক, তাকে জুনিয়র ডাক্তারের পর্যায়ে উন্নীত করে গেছিল, তিনি প্র্যাকটিস করছেন, হসপিটালে ডিউটি দিচ্ছেন, তাকে ডিউটি দেওয়া হচ্ছে কত? 36 ঘন্টা। একজন ডাক্তার তাকে ডিউটি করতে হচ্ছে 1 নাগারে 36 ঘন্টা। কেন? কারণ অনেকদিন ধরে মহিলা ডাক্তারটি ওখানকার কর্তৃপক্ষের টার্গেটে ছিলেন যে একে যেন কোনো প্রকার এনে হেনস্থা করতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে হবে, এর স্বাভাবিক জীবনযাপনকে বিঘ্নিত করতে হবে। কেন না? সেখানে যে সিন্ডিকেট রয়েছে, সেখানে একটা মাফিয়া রাজ চলছে, এইসব ব্যাপারগুলো তিনি সাপোর্ট করেননি। এবং তিনি সাপোর্ট করেননি বলে
তাকে বিভিন্নভাবে উত্তপ্ত করা হয়েছে এবং অবশেষে তিনি এটাও বলেছিলেন যে আমি এগুলো সব মিডিয়ার কাছে প্রকাশ করবো, সোশ্যাল মিডিয়াতে সব জিনিসটা সব আউট করে দেবো, এই চক্রান্তগুলো ফাঁস করে দেবো। তার ফলে তাকে হত্যা করা হয়েছে, নারকীয়ভাবে হত্যা করা হয়েছে। এবং দেখুন, একটা ডাক্তার যার নিরাপত্তা যদি এত শুল্ক, আমাদের গ্রামে গঞ্জে তো বিভিন্ন হসপিটালে অনেক মহিলা কাজ করেন, কেউ নার্স, কেউ ডাক্তার, কেউ ঝাড়ুদার, অনেক মহিলা কাজ করেন, অনেক মারা কাজ করেন, আর বোনেরা কাজ করেন। তাদের নিরাপত্তা কোথায়? কলকাতার মতো একটা জায়গায়, আজিপুরের মতো একটা জায়গায় যদি এরকম নারকীয় ঘটনা ঘটে, তাহলে আমাদের গ্রাম বাংলার পশ্চিমবঙ্গে কি হবে বন্ধুরা? আমরা চিন্তা করব না? আমরা এটা করে প্রতিবাদ করব না? সব থেকে বড় কথা, অনেক দুর্নীতি, বিভিন্ন জায়গায় অনেক দুর্নীতি ছড়িয়ে গেছে। মাসে মাসে রেশন পাচ্ছি, সপ্তাহে রেশন পাচ্ছি, অনেক ভাতা টাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে একটা লুণ্ঠন, একটা শোষণ চলছে। সেটার দিকে আমরা কিন্তু কেউ তাকিয়ে দেখছি না, বোঝার চেষ্টা করছি না। সস্তা কিছু সহযোগিতা, সস্তা কিছু প্রকল্প, এইগুলো দেখিয়েও ভোটের সময় একটা চমকদারি দেখিয়েও মানুষকে ভুলিয়ে ভালিয়ে রেখেও সরকার এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল, সেটা রাজ্য বলুন কেন্দ্র বলুন, ক্ষমতা ভোট করে যাচ্ছে এবং এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা, প্রচুর কালো টাকা চলে আসছে। বন্ধুরা, যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো সরকারি হোক, তাকে উল্টে দেওয়ার ক্ষমতা আমার আপনার সবার আছে। যারা পানের দোকান চালান, যারা চালের দোকান চালান, যারা খাবারের হোটেল চালান, এই আমাদের হাতে কিন্তু সমস্ত ক্ষমতাটা রয়েছে। শুধুমাত্র আমরা আমাদের বিবেককে জাগ্রত করতে পারিনি। আমরা তো রঙিন কিছু প্রকল্প, চটকদারি কিছু প্রকল্প, কয়েকটা ভিক্ষা, সেই ভিক্ষায় আমরা মেতে আছি। 36 ঘন্টা কাজ করতে দেওয়ার কারণ কি? ডাক্তারের অভাব ছিল বা তাকে প্রেসারে রাখার একটা ব্যাপার ছিল। আপনি দেখবেন শুধু স্বাস্থ্য নয়, শিক্ষার ক্ষেত্রেও সেই একই ব্যাপার। সেখানে প্রচুর শিক্ষকের ঘাটতি রয়েছে, নার্সিং স্টাফ প্রচুর ঘাটতি রয়েছে। আপনি পুলিশের বিভাগে দেখবেন, সেখানে অনেক ঘাটতি রয়েছে। অর্থাৎ সরকারের এইসব ব্যাপারে ভাবার সময় নেই। লুটে পুটে খাওয়া, কিভাবে ধন সম্পদ লুটে নেওয়া যায় সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে। আপনারা দেখবেন, শুনেছেন হয়তো, এই যে সন্দীপ ঘোষ ধরা পড়েছে, এক একটা টেন্ডারে তিনি 20% করে টাকা নিতে। এক একটা টেন্ডার, অর্থাৎ 100 টাকার কাজের যদি একটা ব্যাপার থাকে, তাকে 20 টাকা তাকে আগে দিতে হবে, তারপরে আপনি 100 টাকার কাজ করতে পারবেন। এইসব ব্যাপারগুলো ছিল। এবং সেই টাকাটা শুধু উনি পাননি, সেই টাকাটা আবার বিভিন্নভাবে আমাদের রাজ্যের যা দণ্ডপণ্ড হয়েছেন তাদের হাতে চলে যাচ্ছে। আপনারা দেখবেন সব জায়গায় আমাদের যে বিভিন্ন দেখবেন যে খাদান টাদান হচ্ছে, সেখানে আপনি যেমন বিভিন্ন যেখানে কলকারখানা রয়েছে সেখানেও, এবং কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে এরকম দুর্নীতি ছড়িয়ে যাচ্ছে। এবং এই দুর্নীতির সঙ্গে আপনি যদি আপোষ না করেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নেওয়া হবে। আর মহিলা হলে অ্যাকশন প্লাস ধর্ষণ করে খুন। আমরা এই সংস্কৃতি চাই না, এই কালো টাকার সংস্কৃতি চাই না, এই শোষণের সংস্কৃতি চাই না। আমাদেরকে বলতে হবে বন্ধু, এই সস্তা সহযোগিতা চাই না, এই যে নাম দেখানো প্রকল্প চাই না। আমরা কাজ চাই, মানুষ যাতে কাজ পায়। বেকার যুবক যুবতী যাদেরকে আমরা ছোট থেকে বড় করছি অনেক আদর যত্নে ভালোবাসায়,
লেখাপড়া শেখাচ্ছি, তারা যেন ভবিষ্যতে কাজ পায়, কাজ করার পরিবেশ পায়, যথেষ্ট সুযোগ পায়, সম্মান পায়। এই দাবি আমরা করব না। আমরা কি সস্তা কিছু সহযোগিতায় ভুলে থাকবো? যেটা আমাদের ভাবার সময় এসে। তো যাই হোক, এইরকম নৃশংস ঘটনা কিন্তু কলকাতার বুকে যেমন ঘটেছে, এর আগেও কলকাতার বুকে আরো একটা ঘটনা ঘটেছে, আপনারা জানবেন। একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়ে, এদেরকে নিয়ে একটা গন্ডগোল ছিল এবং সেই মুসলিম ছেলেটা খুন হয়ে যায়। রিজানুর রহমান, আপনারা নাম শুনেছেন। এবং কলকাতার উপকণ্ঠে এরকম ঘটনা ঘটে চলেছে। আরো একটা ঘটনা, 14 তারিখ রাত্রে একটি মেয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে যে পড়ে, তাকে বাড়ির সামনে, বাড়ি থেকে 100 মিটার দূরে গলার নলি কেটে খুন করা হয়েছে। নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা সেই ছবিটা দেখতে পারি। দুঃখের বিষয়, সেখানে পুলিশ গ্রেপ্তার হয়। অভয়ার ক্ষেত্রে যেমন প্রথমে সিট গঠন করা হয়েছিল, তারপরে সিবিআইয়ের হাতে আছে তদন্ত চলছে। আমরা চাই দোষীরা তাড়াতাড়ি খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। বর্ধমানের ক্ষেত্রে আমাদের সমান দাবি থাকবে, যে বা যারা এদিকে খুনের পেছনে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইন মোতাবেক শাস্তি দেওয়া হোক। এবং এইসব ব্যাপারে যেন গভর্নমেন্ট জিরো টলারেন্স নীতি নেন। কোনোভাবে বিরোধী করা যাবে না, দুর্গসূত্রতা করা যাবে না, দোষীদের কাড়াল করা যাবে না। আমরা ওটা দেখে খুব দুঃখ পেয়েছি যে দোষীদের কাড়াল করার একটা প্রশাসনিক চেষ্টা বা রাজনৈতিক চেষ্টা আছে। সেখানে কি করে একজন মুখ্যমন্ত্রী বলে দিতে পারেন যে দোষীদের অমুককে ফাঁসি দিতে হবে? কি করে বলে দিতে পারেন? আগে তো কারা কারা জড়িত সবাই বেরুক, সবাইকে খুঁজে বের করা হোক। একজনকে বলি পটা করা হয়েছে, আমরা বুঝতে পারছি যে সিভিক ছেলেকে ওখানে জড়িয়ে আছে বলে নাম বা অ্যারেস্ট হয়েছে, তাকে জড়ানো হয়েছে, তাকে বিভিন্ন টোপ দেখিয়ে তাকে ওই কথাটা স্বীকার করানো হয়েছে। অনেক ঘটনা আসছে। যাই হোক, সিবিআইয়ের উপর আমাদের আস্থা আছে। যদিও এর আগে সিবিআই আপনারা দেখবেন অনেক ওই ঘুষের টাকা দিতে অনেককে দেখা গেছে, কেউ রুমালে লুকোচ্ছে, কেউ পকেটে ঢোকাচ্ছে এই 12,000 টাকা, সেখানেও সিবিআই ছিল। তার রায় এখনো বেরোয়নি। সে নেতা মন্ত্রীগুলো এখনো জেলে পড়ছে, অনেক আবার জেলের বাইরে বড় বড় ভাষণ দিচ্ছেন।